শ্রীলেখা, শ্রীলেখা চল চল, আরো জোরে দৌড়া, না হলে এই পুলিশগুলো আমাদেরকে ছাড়বে না। সীমা, সীমা, আমি আর পারছি না দৌড়াতে, আমি তো হাঁপিয়ে যাচ্ছি। ওখানেই দাঁড়িয়ে পড়ো, নাহলে খুব খারাপ হয়ে যাবে। এই বলে পুলিশ শ্রীলেখার পায়ের কাছে গুলি চালায়। ঠিক তখনই তারা দুইজনে দাঁড়িয়ে পড়ে। এরপর পুলিশ তাদের হাত থেকে পলিথিনটা নিয়ে দেখে যে তাতে শুকনো বাসি রুটি রয়েছে। আমার তো মনে হচ্ছিল যে তোমরা ওই বাড়ি থেকে সোনাদানা চুরি করে পালাচ্ছিলে, কিন্তু এখন যে দেখছি এই পলিথিনে বাসি রুটি রয়েছে, তোমরা এরকম বাসি রুটি চুরি করলে কেন? পুলিশ জিজ্ঞাসা করতে সীমা কাঁদতে কাঁদতে পুলিশকে প্রথম থেকে সব ঘটনা খুলে বলে। স্যার, খিদে মানুষকে সবকিছু করাতে পারে। আজ আমরা 2 দিন হলো না খেয়ে রয়েছি। সীমা কথা বলতে বলতে তার আগের দিনের সব ঘটনা তার চোখের সামনে ভেসে ওঠে। রামদেব বাবু তার স্ত্রী সঙ্গীতা দেবী এবং তার 5 ছেলেকে নিয়ে বসবাস করত। হঠাৎ করে রামদেব বাবুর মৃত্যু হয়। বিধবা স্ত্রী এবং তার সঙ্গে 5 ছেলেকে রেখে চলে যায়। সঙ্গীতা দেবীর ছেলেগুলো তখন খুব ছোট ছিল, তাই সঙ্গীতা দেবী একাই রোজগার করে তার 5 ছেলের পেট ভরাতো। নিজের ভাগের খাবারটাও সে তার ছেলেদেরকে খাইয়ে দিত। তার সাথে সঙ্গীতা দেবী লোকের বাড়িতে কাজ করে এবং সে তার 5 ছেলেকে পড়াশোনা শেখাতো। এইরকম ভাবে আস্তে আস্তে তার 5 ছেলে বড় হয়ে উঠেছিল। সঙ্গীতা দেবীর 5 ছেলে টাকা পয়সা জোগাড় করে তারা একটা কাপড়ের কারখানা খোলে। আস্তে আস্তে তাদের কাপড়ের কারখানার ব্যবসা অনেক বড় হয়ে যায়। তাদের কাছে এখন অনেক টাকা পয়সা থাকে, তারা আর গরিব অবস্থায় থাকতো না। একদিন সঙ্গীতা দেবী তার 5 ছেলেকে বলে, দেখ বাবা, আমার তো বয়স হয়েছে, এবার তোরা 5 ভাই বিয়ে করে নে। আমি আমার 5 বৌমাকে দেখে যেতে চাই। এই শুনে সঙ্গীতা দেবীর 5 ছেলে বলে, মা, তুমি এরকম কথাবার্তা কেন বলছো? আমাদের কারখানার ব্যবসা আরেকটু ভালো হয়ে গেলে তারপর আমরা না হলে বিয়ে করে নেব। দাদা, মা যে কালে এরকম বলছে তাহলে রাজি হয়ে যাও না। মায়ের তো বয়স হয়েছে, তাই না? সংসারে সব কাজ করতে তো মায়ের অনেক কষ্ট হয়, সেই জন্যই হয়তো মা বলছে। হ্যাঁ রমেশ, তুই ঠিকই বলেছিস। মা কত কষ্ট করে এত গরমের মধ্যে আমাদের 5 ভাইয়ের জন্য রান্না করে, এটা দেখে আমারও ভালো লাগে না। যাক, তোরা যে আমার কষ্টটা বুঝতে পেরেছিস সেটাই আমার জন্য অনেক। ব্যাস, এবার আমার জন্য 5টা বৌমা এনে দে, তাহলে আমি অনেক শান্তি পাবো। এই রকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সঙ্গীতা দেবী কমলেশ বাবুর 5 মেয়েকে দেখতে যায়। একবার দেখেই সঙ্গীতা দেবী ভেবে নেয় যে এদেরই 5 বোনকে সে তার বাড়ির বৌমা করে নিয়ে যাবে। কিছুদিন পর সঙ্গীতা দেবী তার 5 ছেলের সাথে কমলেশ বাবুর 5 মেয়ে টিনা, কৌশানী, পল্লবী, সীমা এবং শ্রীলেখার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিয়ে করে তারা 5 বোনে শ্বশুর বাড়িতে চলে আসে। এসো আমার 5 বৌমা, ভিতরে এসো। আজ থেকে তোমরা এই বাড়ির সদস্য। তোমরা অনেক হাঁপিয়ে গেছো, তাই না? যাও, নিজের রুমে গিয়ে রেস্ট নিয়ে নাও। 5 বৌমা, যে যার নিজেদের রুমে চলে যাও। পরের দিন সকালেই 5 বৌমা উঠে নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সকলের জন্য খাবার বানায়। খাবার বানানোর পর সকলকে খাবার বেড়ে দেয়। বাহ, আজ তো দেখছি অনেক কিছু খাবার বানানো হয়েছে। এমন মনে হচ্ছে যেন আমরা 5 স্টার হোটেলে খেতে এসেছি। বাহ, খাবারটাও কি সুস্বাদু হয়েছে! সত্যি অসাধারণ হয়েছে খাবারগুলো। সত্যি বৌমারা, তোমরা খুব সুস্বাদু খাবার বানিয়েছো। এই নাও, এটা হলো আমার তরফ থেকে তোমাদের উপহার। শাশুড়ি এবং তার স্বামীদের খাবার পর তারা 5 বোনে খেতে বসে। কিছুক্ষণ পর তাদের খাবার খাওয়া শেষ হয়ে যেতে সীমা বলে, বাবা, এত খাবার বেঁচে রয়েছে, আমি তো অনেক খেয়ে ফেলেছি। আমার পেট তো পুরো ভরে গেছে। এত খাবার বেঁচে গেছে, কি করব বলতো? আরে, কি আবার করবি? ডাস্টবিনে ফেলে দে। শ্রীলেখার কথা শুনে সীমা বেঁচে থাকা খাবারগুলো সব ডাস্টবিনে ফেলে দেয়। সন্ধ্যাবেলা সঙ্গীতা দেবী যখন ডাস্টবিনের দিকে চোখ যায়, তখন সে দেখে ডাস্টবিন ভর্তি খাবার রয়েছে। তখন সে তার 5 বৌমাকে ডেকে বলে, শ্রীলেখা, সীমা, টিনা, কৌশানী, পল্লবী, কোথায় তোমরা? বৌমারা সব এদিকে এসো। কি হয়েছে মা? আপনি আমাদের 5 জনকে ডাকছেন কেন? বৌমা, দেখো, তোমরা এইরকম ভাবে ডাস্টবিনে খাবারগুলো ফেলে দিয়েছো কেন? মা, ওই খাবারগুলো বেঁচে গিয়েছিল,
তাই জন্য ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর দুপুরের খাবার রাত্রেবেলা খাইনি আমরা, কারণ আমাদের টাটকা খাবার খাওয়া অভ্যাস। হ্যাঁ হ্যাঁ জানি, আমার বৌমারা বাসি খাবার খায় না, কিন্তু তোমরা যে খাবারগুলো এত সহজে ডাস্টবিনে ফেলে দিলে, সেই খাবারগুলো খেয়ে একজন গরিবের খিদে মিটে যেত। মা, আজকালকার দিনে ওইসব কথা আর কেউ ভাবে না। সঙ্গীতা দেবী তার 5 বৌমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সঙ্গীতা দেবীর 5 বৌমা তার কোনো কথাই শোনে না। এইরকম ভাবে দিনের পর দিন সঙ্গীতা দেবীর 5 বৌমা খাবার নষ্ট করত। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। তাদের 5 বৌমা খাবার নষ্ট করার সাথে সাথে তারা পয়সাও নষ্ট করত। রোজের রোজ তারা 5 বৌমা মিলে শপিং করতে যেত। এইরকম ভাবে দিনের পর দিন তারা টাকা ওড়াতো। এইসব দেখে সঙ্গীতা দেবী একদিন তার 5 বৌমাকে বলে, দেখো 5 বৌমা, আমি তোমাদেরকে ভালো কথা বলছি, তোমরা দিনের পর দিন যেই টাকাগুলো খরচ করে যাচ্ছ, এই টাকাগুলো রেখে দিতেও তো পারো, অসময়ে কাজে লাগবে। মা, আমরা এত খুশিতে আছি, আমাদের দেখে কি আপনার সহ্য হচ্ছে না? আর তাছাড়া আমাদের স্বামীরা তো ভালোই ইনকাম করে, তা থেকে যদি কিছু পয়সা নিয়ে খরচা করি তাহলে কি এমন যায় আসে? হ্যাঁ মা, আপনি সামান্য একটুখানি কথাতে আমাদের এত কথা শোনাচ্ছেন? আমরা সামান্য শপিংটাই তো করি, আমরা কি গরিব যে আমরা পুরানো শাড়ি পরে ঘুরবো? হ্যাঁ মা, আমরা সামান্য শপিংটাই তো করেছি, আপনার ছেলেরা তো আমাদেরকে কিছু বলেনি, তাহলে আপনি এত কথা শোনাচ্ছেন কেন? দেখো বৌমা, কার কিরকম ভাবে বিপদ হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না, তাই বিপদ আপদের জন্য কিছু পয়সা বাঁচিয়ে রাখা দরকার। মা, আপনাকে ওইসব নিয়ে কিছু ভাবতে হবে না, ও কিছু হবে না। এইরকম ভাবে আরো কিছু মাস কেটে যায়। হঠাৎই একদিন সুরেশ আর রমেশ কাজ থেকে বাড়ি ফেরে। তাদের হাতে পায়ে এবং মাথায় অনেক চোট লেগেছিল। তাদেরকে দেখে সঙ্গীতা দেবী এবং তার 5 বৌমা অবাক হয়ে যায়। তারা সকলেই জিজ্ঞাসা করে, সুরেশ, কি হয়েছে তোমার? তোমার মাথায় এত চোট কিসের? সুরেশ, রমেশ, তোরা চুপ করে রয়েছিস কেন? কি হয়েছে বল আমাকে। মা, সবকিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেল। আমরা এখন কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের মাথার উপরে এই ছাদটাও কয়েক মিনিটের মধ্যেও আর থাকবে না। কি যে করি আমরা তো কিছুই বুঝতে পারছি না। মা, আমাদের কাপড়ের কারখানাতে কিরকম ভাবে আগুন লেগে গেছে। কারখানাতে যারা যারা ছিল তারা সবাই মারা গেছে, আর তার সাথেও আমাদের 3 ভাইও মারা গেছে। এই কথা শুনে সবাই চমকে ওঠে। এইরকম ভাবে সঙ্গীতা দেবী এবং তার বৌমাদের কাছ থেকে সবকিছু 1 মিনিটের মধ্যে হারিয়ে যায়। শাশুড়ি বৌমার চোখের সামনে তাদের বাড়ি নিলাম হয়ে গিয়েছিল। সঙ্গীতা দেবী তার 2 ছেলে এবং তার 5 বৌমাকে নিয়ে ভাড়াতে বাড়িতে থাকতে শুরু করে। তারা যেমন হোক করে শুকনো বাসি খাবার খেয়ে দিন কাটাতো। এবার তো মনে হয় প্রাণটাই বেরিয়ে যাবে, এত খিদে পেয়েছে, কি যে খাবার খাবো কি জানি। না খেয়ে থাকা ছাড়া আর যে কোনো উপায় নেই, কারণ বাড়িতে খাবারের একটা দানাও নেই। যদি আমরা তখন মায়ের কথা শুনতাম তাহলে হয়তো আজ আমাদের এত কষ্টের দিন দেখতে হতো না। সত্যি আজ বুঝতে পারছি মা আমাদের কেন বারণ করতো। তখন যদি আমরা এত টাকা পয়সা খরচা না করে টাকাগুলো রেখে দিতাম তাহলে আজ কাজে লেগে যেত। সঙ্গীতা দেবী তার 5 বৌমাকে এইরকম ভাবে দেখে সে অনেকজনের কাছে খাবার চাইতে যায়, কিন্তু তাকে কেউই খাবার দেয় না। শেষমেশ একজনের কাছ থেকে কিছুটা আটা জোগাড় করে, সেগুলো এনে তার বৌমার হাতে দেয়। বৌমা, এই নাও, এতে কিছুটা আটা নিয়ে এসেছি, তুমি রুটি বানাও। টিনা রুটি বানানোর জন্য রান্নাঘরে যায়। 5টা রুটি হয়েছে দেখে টিনা মনে মনে বলে, মাত্র 5টা রুটি হয়েছে, এতে কার পেট ভরবে? এই বলে টিনা সুরেশ, রমেশ এবং সঙ্গীতা দেবীকে রুটি দেয়। তখন সঙ্গীতা দেবী মনে মনে ভাবে, হে ঈশ্বর, আমার বৌমারা নিজেদের খাবারগুলোই আমাদেরকে দিয়ে দিয়েছে, ওরা নিজেদের পেটের কথা একবারও চিন্তা করলো না। না, আমি এই রকম ভাবে বৌমাদের ফেলে কোনো মতেই খেতে পারবো না। কিছুক্ষণ পর সঙ্গীতা দেবী তার 5 বৌমাকে নিয়ে রুটিগুলো অর্ধেক অর্ধেক করে খায়। এইরকম ভাবেই দিন কাটতে থাকে। 5 বৌমা মিলে রোজের রোজ কাজ খুঁজতে বের হতো, কিন্তু তারা কোথাও কাজ না পেয়ে বাড়ি ফিরে আসতো। বাড়িতে এত অভাবের কারণে সঙ্গীতা দেবী অনেক অসুস্থ হয়ে পড়েছিল। শ্রীলেখা এবং সীমা একজনদের বাড়িতে কাজ পায়।
একদিন শ্রীলেখা এবং সীমার কাছে যেতে একটু লেট হয়ে যায়। সেই দেখে বাড়ির মালকিন অঞ্জলি দেবী অনেক কথা শোনাতে থাকে। তোমাদের সঙ্গে একটু ভালোবেসে কথা কি বলে নিয়েছি, আর তোমরা এরকম ভাবে কাজে ফাঁকি দিচ্ছ। তোমরা আজকেও লেট করে আসলে। যাও, চুপচাপ তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলো। মালকিনের কথা মতো সীমা এবং শ্রীলেখা বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে দেয়। তারা দুইজন কাজ তো করছিল, কিন্তু তাদের পুরো ধ্যান তার শাশুড়ি মায়ের উপর ছিল। তারা সবসময় তার শাশুড়ি মায়ের কথা ভাবনা চিন্তা করছিল। সীমা, আমার খুব জোরে খিদে পেয়েছে, এখানে তো খাবার রাখা রয়েছে, একটু খেয়ে নেব না কি বলতো? 2 দিন ধরে কিছু খাইনি, আমি আর থাকতেই পারছি না। মালকিন যদি দেখে ফেলে তাহলে আমাদের অনেক কথা শোনাবে যে আমাদেরকে বাসি খাবার দেয় না, সে আবার টাটকা খাবার কি করে দেবে। আমি বলেছি চল আমরা এই রুটিগুলোকে নিয়ে চলে যাই। খিদের জ্বালাতে তারা দুইজন মিলে চুরি করে শাড়ির ভিতরে তারা রুটি নিয়ে যাচ্ছিল। তখন অঞ্জলি দেবী তাদেরকে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দেয়। তাদের ঘটনা শুনে পুলিশগুলো অনেক কষ্ট পায়। পুলিশ তাদের হাতে কিছু টাকা দেয়। এই নাও, এই টাকাটা রেখে দাও, তোমাদের কাজে লাগবে। তখন তারা বাড়ি ফিরে আসে। সেই টাকাগুলো নিয়ে সুরেশ এবং রমেশ তার সাথেই বাজারে একটা মুদিখানার দোকান খোলে, যেখানে তারা 2 ভাই একসঙ্গে কাজ করত। এইরকম ভাবে আস্তে আস্তে তাদের দিন ভালো হতে লাগলো এবং তারা সকলে হাসি খুশিতে থাকতে লাগলো। জেসমিন তার শাশুড়ি মা অম্মেশা দেবী, তার শ্বশুর মশাই কমলেশ বাবু এবং তার এক ননদ জেনিকে নিয়ে বসবাস করত। জেসমিন খুবই গরিব পরিবারের মেয়ে ছিল এবং বিয়ের পর তার শ্বশুর বাড়ির লোকেরাও খুব একটা ধনী ছিল না। এদিকে জেসমিনের ননদ জেনি কলেজে পড়াশোনা করত। এমনই একদিন জেসমিন সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসে। মা, বাবা, এই নিন, আপনারা এখন খেয়ে নিন, আমি ততক্ষণে জেনির জন্য টিফিন বানিয়ে ফেলছি। হ্যাঁ বৌমা, চা খাবার জন্য সকাল থেকে আমারও মনটা ছটপট করছিল। আর দেখো না, তুমিও ঠিক সময় চা নিয়ে চলা। সত্যি তোমার মতন সংস্কারী বৌমা দুটো হয়নি। ধন্যবাদ বৌমা। আরে বাবা, এতে ধন্যবাদ বলার কি আছে? সামান্য চাটাই তো করে এনেছি, আর এটা তো আমি রোজেরই করে থাকি। হ্যাঁ, করো বলেই তো তোমার নাম করতে মন যায়। এখন তোমার বাবা ঠিকই বলেছে, কারণ এইরকম বৌমা পেতে গেলে সত্যিই ভাগ্য থাকা দরকার। শ্বশুর শাশুড়ির মুখে এইরকম কথাবার্তা শুনে জেসমিন তখন খুবই খুশি হয়ে যায়, আর এইভাবেই তার খুব ভালোভাবে দিন কাটছিল। জেসমিনের শ্বশুর বাড়ি খুবই ছোট ছিল, কিন্তু তাতেও তারা সকলে সুখে শান্তিতে বসবাস করত। এরপর কমলেশ বাবু নিজের কাজে বেরিয়ে পড়ে। এদিকে জেসমিন আর তার শাশুড়ি মাও সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং জেনি খাওয়া দাওয়া সেরে কলেজে চলে যায়। জেনি কলেজে গিয়ে রাহুল নামের এক ছেলের সঙ্গে দেখা হয় এবং রাহুল জেনিকে দেখে মনে মনে ভাবে, সত্যি কি সুন্দর দেখতে মেয়েটাকে। এরকম সুন্দর দেখতে মেয়ে আমি আগে কোনোদিনই দেখিনি। এখন মেয়েটা যদি একটিবারের জন্য চান্স দেয় তাহলে আমি ওর সঙ্গে বন্ধুত্ব করে নেব, আর শেষে প্রেম। রাহুল তখন জেনির দিকে একভাবে তাকিয়েছিল। রাহুলকে দেখে জেনি তার কাছে গিয়ে বলে, এই, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনি কি আগে কোনোদিন মেয়ে দেখেননি নাকি? না মানে আসলে আমি, আচ্ছা ছাড়ুন না সব কথা। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আসলে আমি আমার বান্ধবীটাকে দেখতে পাচ্ছি না, ও এইদিকেই এসেছিল, তাই আমি ওকেই খুঁজছি। আপনি কি বলতে পারবেন আমার বান্ধবী সীমা কোন দিকে গেছে? ওটা তো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার যতটা মনে হচ্ছে এই দিকেই গেছে। রাহুলের কথা মতো জেনি ওদিকেই যেতে থাকে। এদিকে রাহুল কিছু না বলে চুপচাপ জেনির পিছন পিছন যেতে থাকে। কিছুক্ষণ পর জেনি পিছন ঘুরে দেখে যে রাহুল তার পিছনে। সেই দেখে জেনি বলে, কি ব্যাপার, আপনি আমার পিছন পিছন কেন করছেন? কিছু বলার আছে নাকি? না না, কিছু বলার নেই, আসলে আমারও এইদিকে একটু দরকার ছিল। ও সরি, আমি তো বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে। এই বলে জেনি সেখান থেকে চলে যায়। ক্লাস শেষ হবার পর যখন সে বাইরে আসছিল তখন আবারও জেনি রাহুলের সঙ্গে ধাক্কা খায়। তখন রাহুল জেনিকে বলে, আপনার সঙ্গে আবার আমার দেখা হয়ে গেল। বলছি আপনার নামটা কি একটু জানতে পারি? আমার নাম জেনি, আর আপনার নামটা কি? আমার নাম রাহুল। আচ্ছা, আমরা কি দুজন দুজনের বন্ধু হতে পারি? হ্যাঁ নিশ্চয়। আচ্ছা এবার আমি চলি, আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। এই বলে জেনি সেখান থেকে চলে যায়।
সেদিনের পর থেকেই জেনি আর রাহুলের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কলেজে এসে রাহুল আর জেনি দুইজনই একসঙ্গে কফি খেতে যেত। ক্লাস শেষ হয়ে যাবার পর দুইজনে একসঙ্গে ঘুরতে যেত। এইরকম ভাবেই তারা একে অপরকে পছন্দ করতে লাগলো। একদিন রাহুল জেনিকে তার মনের কথাটা বলে দেয়। জেনি, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাহুল, আমিও তোমাকে ভীষণ পছন্দ করি, কিন্তু আমার আর তোমার মধ্যে অনেক পার্থক্য। আমরা অনেক গরিব আর তোমরা অনেক ধনী। তোমার মা বাবা হয়তো আমার মতো গরিব পরিবারের মেয়েকে মেনে নেবে না। জেনি, ছাড়ো এসব কথা, এখন আর কেউ এসব কথা ভাববে না। আমি তোমাকেই বিয়ে করব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দয়া করে তুমি একবার হ্যাঁ বলে দাও। রাহুল জেনিকে যেমন হোক করে মানিয়ে নেয়। পরের দিন রাহুল তার মা বাবাকে নিয়ে জেনিদের বাড়িতে দেখাশোনার কথা বলতে যায়। রাহুলের মা অঞ্জলি দেবী বলে, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে আর আমার ছেলে ওকেই বিয়ে করবে। আমাদের কোনো রকম কিছু দাবি নেই, শুধুমাত্র আপনারা এই মেয়েটাকে দিয়ে দিন, ব্যাস, তাহলেই হবে। এত ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে দেখে জেনির মা ও বাবা দুইজনেই খুব খুশি হয়। সেদিনে এইসব কথাবার্তা মিটে যায়। কথাবার্তা বলার পর রাহুল তার পরিবারকে নিয়ে বাড়ি চলে যায়। তখন জেসমিন জেনিকে বলে, জেনি, এবার তো তুমি খুব খুশি তাই না? কত ধনী পরিবার থেকে তোমার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। হ্যাঁ, আমি তো খুব খুশি। শেষমেশ এই ছোটখাটো বাড়িটা থেকে আর এই গরম থেকে মুক্তি পেয়ে গেলাম। আর কিছুদিন পর আমি ওই বাড়ির মালকিন হয়ে যাব। জেনি, এটা তো তোমার মায়ের বাড়ি, এইরকম কথা তুমি কি করে বলতে পারো? বৌদি, আমি জানি আমাকে দেখে তোমার হিংসা হচ্ছে, কারণ এইরকম ধনী পরিবারে তোমার বিয়ে হয়নি বলে। তুমি আমাকে কিছু শেখাতে এসো না, ঠিক আছে? জেনি তার বৌদিকে ছোট বড় কথা শোনাচ্ছিল। জেনির ব্যবহার এক সেকেন্ডের মধ্যে বদলে গিয়েছিল। জেনি তার ধনী শ্বশুর বাড়িকে নিয়ে খুব অহংকার দেখাচ্ছিল। এইরকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। দেখতে দেখতে জেনি আর রাহুলের বিয়ে হয়ে যায়। জেনি তার শ্বশুর বাড়িতে খুব খুশি ছিল, সে সবকিছু সুযোগ সুবিধা পাচ্ছিল। তখনই রাহুল তার কাছে এসে বলে, জেনি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তুমি তোমার বাড়িতে যাবে না নাকি? একটা নিয়ম তো বাকি রয়ে গেল, সেটা তো পূরণ করতে হবে, তাই তো? বাপরে বাপ, আমি আর ওইখানে যেতে পারবো না। জেনি, তুমি একই রকমের ধরনের কথা বলছো ছোটবেলা থেকেই। ওনারা তোমাকে বড় করে তুলেছে আর তুমি ওনাদেরকে নিয়ে এইভাবে কথা বলছো? ওনারা শুধু আমাকে বড় করেছে, ব্যাস, আর কিছু করেনি। তাই আমি আর ওই বাড়িতে যেতে চাই না। জেনি যখন রাহুলকে এইসব কথা বলছিল, তখন সেখানে তার শাশুড়ি মা অঞ্জলি দেবী এসে বলে, বৌমা, তুমি এখনো রেডি হওনি? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ওইখানে গিয়ে আমাদেরকে অনেক নিয়ম কানুন পালন করতে হবে। জেনির শাশুড়ি মা জেনিকে অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায়। জেনি তার মায়ের বাড়িতে যাবার জন্য একদমই রাজি ছিল না, কিন্তু সে তার শাশুড়ি মায়ের মুখের উপরে কোনো কথাও বলতে পারছিল না। তাই না চেয়েও তাকে তার মায়ের বাড়িতে যেতে হয়। জেনি একটা বড় গাড়ি এবং অনেক গয়না পরে তার মায়ের বাড়িতে যায়। তারা সকলে বাড়ির ভিতরে ঢোকে। বাড়ির ভিতরে ঢুকে জেনি বলে, তোমরা আমার শ্বশুর বাড়ির লোকেদের জন্য চেয়ারটাও আনতে পারলে না, এইরকম ভাবে মেঝেতে বসতে দিচ্ছ। নিজের মেয়ের মুখে এইরকম কথা শুনে অম্বিকা দেবী এবং কমলেশ বাবু একটু অবাক হয়। সবাই বসে পড়ার পর জেসমিন সবাইকে জল এনে দেয়। সবাই যখন জল খাচ্ছিল, তখন জেনি বলে, এত গরম জল, আমার শ্বশুর বাড়ির লোকেদের জন্য একটু ঠান্ডা জলেরও ব্যবস্থা করোনি? এত গরম পড়েছে, আবার তার উপরে তুমি গরম জল খাওয়াচ্ছ? জেনি, কোনো ব্যাপার নয়, আর তাছাড়া বেশি ঠান্ডা জল খেও না, শরীরেরই ক্ষতি হবে, বুঝেছো? কিছুক্ষণ পর খাবার সময় জেসমিন সকলকে খাবার বেড়ে দেয়। সকলে খাবার খাওয়া শুরু করে, কিন্তু জেনি একটুও খাবার মুখে দেয়নি। সেই দেখে জেনির বৌদি জেসমিন জিজ্ঞাসা করে, কি ব্যাপার জেনি, তুমি খাবার খাচ্ছ না কেন? খাবার পছন্দ হয়নি নাকি? কি হয়েছে বলো? বৌদি, তুমি বেশি কথা বলো না। তোমরা তো সকলে জানো আজকে আমার শ্বশুর বাড়ির লোকেরা সব আসবে। এত গরমের মধ্যেও তোমরা একটা পাখার ব্যবস্থা করতে পারোনি নাকি? এত গরমের মধ্যে খাবার কি করে খাবো? আমার শ্বশুর বাড়ির লোকেদের এত গরমের মধ্যে খাবার খেতে কষ্ট হচ্ছে। জেনি, কিছুদিন আগে তুমিও এই বাড়ির মেয়ে ছিলে। তোমার শ্বশুর বাড়ির লোকেরা এখানে খুশিতেই রয়েছে, কিন্তু তোমার কি প্রবলেম হচ্ছে বলো তো?
আমি তো এখানে আসতেই চাইছিলাম না, জোর করে নিয়ে এসেছে আমাকে। বৌদি, তুমি কি জানো আমার শ্বশুর বাড়িতে এক একটা রুমে এক একটা এসি লাগানো রয়েছে, রান্নাঘরে বড় বড় ফ্রিজ রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে, আর আমার মায়ের বাড়ি এখানে কিছুই নেই। এটাকে আমার মায়ের বাড়ি বলতে গেলেও খারাপ লাগে। বাপরে বাপ, এখানে আবার কত মশা। রাহুল, চলো এখান থেকে, আমি আর এখানে থাকতে পারছি না। জেনি তার শ্বশুর বাড়ির লোকেদেরকে নিয়ে বাড়ি ফিরে আসে। এইরকম ভাবে বেশ কিছু মাস কেটে যায়। জেনি তার মায়ের বাড়ির লোকেদের সঙ্গে একবারের জন্য কথা বলতো না, তারা কেমন আছে কি করছে একবারের জন্য খোঁজ নিত না। একদিন অনেক বড় একটা বিপদ হয়ে যায়। রাহুলের নিজস্ব একটা ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। ভিতরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায়। মা বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এখন আমরা কি করব, কোথায় যাব? এই বাড়িটাও তো এখন আমাদের নেই। আমার মনে হয় মায়ের বাড়ি যাওয়া উচিত। আমি জানি আমি যতই ভুল করি না কেন আমার মা বাবা ঠিক আমাকে ক্ষমা করে দেবে। এই বলে জেনি তার শ্বশুর বাড়ির লোকেদেরকে নিয়ে তার মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জেনি হেঁটে হেঁটে তার মায়ের বাড়িতে আসে। এসে কাঁদতে কাঁদতে সে বলে, মা, বাবা, বৌদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে অনেক ছোট বড় কথা শুনিয়েছি, তোমাদেরকে অনেক অপমান করেছি। সত্যি আমি অনেক অহংকার করে ফেলেছিলাম, তাই আজ আমার এইরকম অবস্থা। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। জেনি তখন তার নিজের ভুলটা বুঝতে পারে। তারপর পরিবারকে সে সব ঘটনা খুলে বলে। জুলির কথাবার্তা শুনে এবং তার চোখে জল দেখে তার মা বাবা এবং তার বৌদি তাকে ক্ষমা করে দেয়। সেদিন থেকে সে আর কোনো রকমই অহংকার করতো না। এইভাবেই তারা সকলে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।